বউ হঠাৎ করে বলল, আপনার সাথে আর সংসার করতে ভালো লাগছে না, ডিভোর্স দিব। আমি শুনে হাসলাম, জবাব দিলাম না। বউ কদিন যাবত এই একই কথা বলছে। বললাম না আমি ডিভোর্স দিব, তুমি আমাকে আর এভাবে ছুবে না। সম্পর্ক যেখানে রাখবো না সেখানে আর এত মাখামাখি করার দরকার কি? শেষে বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলাম, কেন, ডিভোর্সের কারণ কি হবে? অপরাধ কি আমার? বউ বলে, আমার একটা এক্স বিদেশ থেকে চলে আসছে, তার সাথে পালিয়ে যাব। এতদিন পর তুমি আমাকে এই কথা বলছো? হ্যাঁ। তুমি তাহলে আমাকে ডিভোর্স দিবে সত্যি? হ্যাঁ সত্যি। আমি বললাম, আচ্ছা যাও, যার সাথে খুশি চলে যাও, বলে রাগ করে শুয়ে পড়বো। বউ আবার বলে, আমাকে কিছু টাকা দিতে পারবেন? কেন, পালিয়ে যেতে টাকা লাগবে না সেজন্য? আচ্ছা, সে টাকাও আমাকে দিতে হবে? আচ্ছা নিও। একদিন হুট করে বাসায় এসে চাবি দিয়ে দরজা খুলতে হলো, কারণ বউ বাসায় নেই। অফিস থেকে তাড়াতাড়ি এসেছি, কিন্তু এমন একটা সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছে জানতাম না। নরমালি মন মেজাজ খারাপ হবার কথা, আমার কিছুই হচ্ছে না। আমি আমার মতো ফ্রেশ হতে গেলাম। সন্ধ্যা হয়ে গেছে, বউয়ের খোঁজ খবর নেই। এবার ভয় লাগার কথা, তাও লাগছে না, কারণ আমেরিকা বাংলাদেশের উপর পারমাণবিক বোমা ফেললে সবাই মরে যাবার পর যে মানুষটা বেঁচে থাকবে সেটা হলো আমার বউ। সে নিজেকে এতটাই সেভ করতে জানে। আমি টিভি দেখায় মন দিলাম। রাত 10টার দিকে বউ ক্লান্ত হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে বাসায় ফিরেছে। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ দরজা খোলার শব্দে নড়ে চড়ে উঠে তাকিয়ে শুধু একবার দেখলাম, কিছু বললাম না। বউ এসে আমার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলল, সব টাকা খরচ হয়নি, কি এক হারামির সাথে পালাবো ভাবলাম। সারাদিন অপেক্ষা করিয়ে শেষে রাতেও এলো না। অযথাই কিছু টাকা পয়সা নষ্ট করলাম সিএনজি ভাড়া দিয়ে। আমি কিছুই বললাম না। বউ নিজের মতো বলে নিজেই চলে গেল। আমার এসবে তেমন কিছুই যায় আসে না। তারপরও অকারণে সারাটা দিন নষ্ট হলো আমার। সারাদিন কোনো কাজ করতে পারলাম না। হুট করে খুব মন খারাপ হলো। অভিমানে পৃথিবী মাথার উপর ভেঙে পড়ার অবস্থা। ঘরের দিকে গেলাম। ঘরে ড্রেসিং টেবিলের উপর হাত ঘড়িটা খুলে রেখে বিছানার উপর গা এলিয়ে দিলাম। জাগতিক কিছু ভাবতে ইচ্ছা করছিল না, কারোর সাথে কথা বলতেও ইচ্ছা করছিল না, শুধু ঝিম মেরে পড়ে থাকতে ভালো লাগছিল। আমি ফোন বন্ধ করে দিয়েছি। ভেতর থেকে দরজায় খিল দিয়ে দিয়েছি। খাবারের জন্য বউ বাহির থেকে অনেকবার ডেকেছে, কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না, তাই ভেতর থেকে কোনো জবাব আমি দেইনি। সারা রাত ঝিম ধরে থেকে ভোরে একটা বই পড়তে শুরু করেছি। বইয়ের নাম হচ্ছে সুখ। এটা মূলত একটা ইংরেজি বইয়ের বাংলা অনুবাদ। ব্রান্টাও রাসেলের বিখ্যাত বই কনকুয়েস্ট অফ হ্যাপিনেস কে মোতাহার হোসেন চৌধুরী সুখ নামে অনুবাদ করেছেন। লেখক বইটাকে দুটো অংশে ভাগ করেছেন। একবার প্রমাণ করার চেষ্টা করেছে আমরা আসলে মানব জীবনে অনেক সুখী, আবার প্রমাণ করার চেষ্টা করেছে আসলে সুখী না, আমাদের মানব জীবন শুধু দুঃখের। এখানে দুঃখ ছাড়া কিছুই নেই। খুবই ইন্টারেস্টিং একটা বই। আমি সারাদিন ধরে এটাই পড়ে যাচ্ছি। এর মধ্যে বউ কয়েকবার এসে ডেকেছে, আমি কোনো জবাব দেইনি। বউ ব্যর্থ হয়ে ডাকা বন্ধ করে দিয়েছে। সারা রাত সারাদিন না খেয়ে একটা রুমে পড়ে থাকায় শরীরটা একটু দুর্বল হয়ে এসেছিল। চোখের পাতা ভারী হয়ে এলো। আমি বইটা বুকের উপর রেখে একটু চোখটা বন্ধ করলাম। এর মধ্যে বউ নানান কাণ্ড ঘটিয়েছে। আত্মীয় স্বজন সবাইকে ফোন দিয়ে বলেছে আমি আত্মহত্যা করেছি। বাসার কাজের মেয়েটাও প্রচুর কান্না করেছে। আত্মীয় স্বজনেরাও বাসায় এসে কান্নাকাটির ধুম লাগিয়েছে। আমার বউ কান্নাকাটি তেমন করছে না, সে ঘুরে ঘুরে সবার কান্না দেখছে। একটু পর কাজের মেয়েকে এসে জোরে একটা ধমক দিল। ধমক দিয়ে বলল, জামাই মরেছে আমার, তোর এত দুঃখ কেন, তুই হাউমাউ করে কাঁদছিস কেন? ধমক শুনে কাজের মেয়ে চুপ। এবার সে কান্নাকাটি রেখে চুপ করে বসে আছে। এর মধ্যে অতি উৎসাহী এক সাংবাদিক বাসায় ঢুকে নিউজ করছে। তাদের মাঝে আমার এক কলিগ এসে হাজির। তারা ইতিমধ্যে অপরাধী খুঁজে বের করে তার শাস্তি দাবি করছে। আমার আত্মহত্যার পেছনে তারা প্রধান আসামি বানিয়েছে আমার বউকে, তারপর যথারীতি কাজের মেয়ে, এবং আমার মৃত্যুর চেয়ে এখন তাদের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে স্বামী মরেছে কিন্তু বউ কেন কান্না করছে না। সাংবাদিক বারবার বউকে প্রশ্ন করছে কেন সে কান্না করছে না, কিন্তু বউ এসবে পাত্তা দিচ্ছে না। তার এলোমেলো উত্তরে সবাই অবাক। সে দুপুর থেকে সবকিছু ম্যানেজ করে চলেছে। কেউ ভয়ে দরজা ভাঙছে না, সবাই পুলিশের জন্য অপেক্ষা করছে। এসব সেন্সিটিভ ব্যাপারে পুলিশ ছাড়া কারো হাত দেওয়া উচিত না। পুলিশ এখনো আসতে পারছে না, কারণ হয়তো রাস্তায় প্রচুর জ্যাম। আর আমি খুব বেশি বিশেষ ব্যক্তি নই যে পুলিশ হেলিকপ্টারে চলে আসবে। পুলিশ আসলো আরো আধা ঘন্টা পর। সাদা পোশাকের পুলিশ এসে ভিড় কমাতে সাংবাদিকদের বাসার বাহিরে পাঠালো। পুলিশের ওসি সাহেবের মধ্যে আমার মৃত্যু নিয়ে তেমন ভাবোদয় হতে কিছু দেখলাম না। পুলিশ এসে একবার শোবার ঘরের দরজায় উকি দিয়ে গেছে, কিন্তু দরজা ভাঙার ব্যাপারে কোনো আদেশ নির্দেশ দেয়নি। এরপর সাংবাদিকেরা বউকে নানান কোশ্চেন করছে। বউ খুব সিরিয়াস হয়ে সাংবাদিকদের খোঁচা মারা টাইপ প্রশ্নের কঠিন জবাব দিচ্ছে। সাংবাদিক বলল, এই যে আপনার স্বামী কোটি কোটি অবৈধ টাকা ব্যাংকে এবং বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছে, এসব কি আপনি জানতেন? জানতাম না মানে? অবশ্যই জানতাম। সেই টাকা দিয়েই তো মঙ্গল গ্রহে ডুপ্লেক্স বাড়ি বানানোর প্ল্যান করেছি। আপনার স্বামীর পুরনো প্রেমিকার জন্য মনে যে এত হতাশা, এসব কি আপনি বুঝতেন? অথবা এসব নিয়ে আপনাদের মধ্যে রোজ ঝগড়াঝাটি হতো? আমার স্বামীর তো পুরনো প্রেমিকা একটা না, একাধিক। কার জন্য ঝগড়া করব সেটাই বুঝতে পারতাম না। সেজন্য প্রায় প্রতিদিনই দুজন মারামারি করতাম। আপনি কি বুঝতে পারছেন উকিল সাহেবের এই মৃত্যুর জন্য পুলিশের আঙ্গুল প্রথমে আপনার দিকেই উঠবে? অবশ্যই বুঝতে পারছি। স্বামী মারা যাওয়ার সময় বাসায় একমাত্র আমিই ছিলাম, এবং আমার এর সাথে যুক্ত থাকার একটা বিশাল সম্ভাবনাও রয়েছে। কিন্তু স্বামীকে মেরে ভেতর থেকে দরজা লক করে আমি কিভাবে বাহিরে এলাম সেটাই আমার মাথাতে আসছে না। তবে পুলিশ অবশ্যই এই রহস্যটা উদ্ঘাটন করবে। সাংবাদিকেরা বউকে প্রশ্ন করে তেমন মজা পাচ্ছে না, কিন্তু মনে হলো বউ সাংবাদিকদের উত্তর দিয়ে মজা পাচ্ছিল। অনেকটা সেলিব্রিটি টক শো টাই। পুলিশ এতক্ষণে ঘরের দরজা ভাঙার চেষ্টা করছে।
দরজায় ধুরুম ধুরুম শব্দ হচ্ছে। দরজার শব্দ শুনে আমার ঘুম ভেঙে গেল। বাইরে এসে এমন হুলস্থুল কাণ্ড দেখে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। সাংবাদিকেরা ভয়ে ভূত বলে দৌড়ে পালালো। পুলিশ প্রচন্ড বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আপনি বেঁচে আছেন? আপনাদের কে বললো আমি মরে গেছি? এদিকে বউ এগিয়ে এসে আমাকে দিল ছাড়ি। মরার মতো ঘুমোচ্ছেন যেহেতু আরেকটু ঘুমোতে পারলেন না? মজাই তো হচ্ছিল। সবাই আমার কত ছবি তুললো। সাংবাদিকেরা এসে আমাদের ছবি তুলতে শুরু করলো, আর আমিও অবাক হয়ে বউয়ের কাণ্ড দেখে যাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্পটি প্রযোজনা করেছেন মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। ধন্যবাদ।